তাহলে আমরা থার্মোডাইনামিক্সের মধ্যে আছি। আমাদের হয়েছে থার্মোডাইনামিক্স 1 মানে ফার্স্ট লটার যে ইলাস্ট্রেশনটা, তারপরে থার্মোকেমিস্ট্রির আগের দিন হয়েছে। আজকে যেটা হবে সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স 2 শুরু করব। থার্মোডাইনামিক্স 2 শুরু করব। এই যে থার্মোডাইনামিক্স 2টা যেটা শুরু করব সেটা শুরুটাকে দেখ, তাপগতিবিদ্যা 2 শুরুটা কিন্তু হবে প্রথম সূত্রের ত্রুটি দিয়ে, লিমিটেশন অফ ফার্স্ট ল বা বাংলায় প্রথম সূত্রের ত্রুটি। দেখ লিখে দিয়েছি। আমরা যে ফার্স্ট লটাকে যেটাকে পড়লাম, ফার্স্ট লটাকে পড়লাম কি, যে এই ইউনিভার্সের মোট শক্তির পরিমাণ ধ্রুবক, পুরো এনার্জিটা, টোটাল এনার্জিটা অফ দ্য ইউনিভার্স এটা কনস্ট্যান্ট। বা পড়লাম যদি এনার্জির একটা ফর্ম, শক্তির একটা রূপ যদি কোনো ডিসঅ্যাপিয়ার করে, যদি গায়েব হয়, অদৃশ্য হয়, তাহলে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টে অন্য কোনো ফর্ম, সমতুল্য অন্য কোনো রূপ, শক্তির অন্য কোনো রূপ অবশ্যই কোথাও না কোথাও রিঅ্যাপিয়ার করবে, আবার দৃশ্যমান হবে। তো তাহলে যদি শক্তির তাহলে বিনাশ হচ্ছে না, মোট শক্তির পরিমাণ ধ্রুবক, এইটাকে যদি আমরা কেমিস্ট্রির ভাষাতে বলি এই ফার্স্ট লটাকে, তাহলে যেটাকে দাঁড়ায়, এটাকে আমি লিখে দিয়েছি, দেখ ফার্স্ট ল ইংরেজিতে লিখে দিয়েছি, দ্য এনার্জি অফ দ্য রিঅ্যাক্ট্যান্টস বিফোর দ্য রিঅ্যাকশন মাস্ট বি ইকুয়াল টু দ্যাট অফ দ্য প্রোডাক্টস আফটার দ্য রিঅ্যাকশন। অর্থাৎ এটাকে বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার পূর্বে বা আগে বিক্রিয়কগুলির মোট শক্তির পরিমাণ রাসায়নিক বিক্রিয়ার পরে বিক্রিয়জাত পদার্থগুলির মোট শক্তির পরিমাণের সমান হবে। বাংলায় লিখে দিচ্ছি, একটি রাসায়নিক বিক্রিয়ার পূর্বে বিক্রিয়কগুলির মোট শক্তির পরিমাণ রাসায়নিক বিক্রিয়ার পর বিক্রিয়জাত পদার্থগুলির মোট শক্তির সমান হবে। অর্থাৎ ধর বলছে কি এ প্লাস বি থেকে প্রোডাক্ট হয়েছে, তাহলে এটার এনার্জিটাকে যদি আমরা ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করি, এর এনার্জি প্লাস বি এর এনার্জি সমান হবে পি এর এনার্জি। এটা হবে রিঅ্যাক্ট্যান্টগুলোর মোট শক্তি যা হবে, প্রোডাক্টের মোট শক্তি তা হবে। এবারে প্রোডাক্টের সঙ্গে কিছুটা এনার্জি বেরোতে পারে বা অ্যাবজর্ব করতে পারে, থার্মোকেমিস্ট্রিতে পড়েছি, সেখানে সেদিকে এনার্জিটা যোগ হয়ে যাবে বাঁ দিকে বা ডান দিকে। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে ফার্স্ট লয়ের মূল কথা। তো এবারে ফার্স্ট লয়ের কি ত্রুটিটাকে এবারে ভালো করে বোঝ। আমি এই ফার্স্ট লটাকে মুছে দিচ্ছি, তোরা দরকার হলে লিখে নে বা স্ক্রিনশট নিয়ে নে। ঠিক আছে, এবারে ব্যাখ্যাটাকে দেখ, ব্যাখ্যাটা খুব ইন্টারেস্টিং, ব্যাখ্যাটাকে দেখ। ধরা যাক দুটো ধাতব বল এ আর বি, দুটো মেটালিক বল এ অ্যান্ড বি একটা ধাতব তার, একটা মেটালিক ওয়্যার দ্বারা কানেক্ট করা আছে, সংযুক্ত করা আছে। এভাবে এর দুটো মেটালিক বল আর এর একটা ধাতব তার কানেক্ট করা আছে। এখন ফার্স্ট ল বলছে কি, যদি এ কিউ পরিমাণ তাপ, কিউটা হচ্ছে তাপকে কিউ, হিটকে কিউ দিয়ে আমরা ডিনোট করি, তাহলে কিউ পরিমাণ তাপ যদি এ লস করে, বি ওই কিউ পরিমাণ তাপ লাভ করবে বা গেইন করবে। আবার যদি এমন হয় অথবা অর
আবার যদি বি যদি কিউ পরিমাণ তাপ লস করে তাহলে এ কিউ পরিমাণ তাপ গ্রহণ করবে। 50 ক্যালোরি তাপ যদি বি লস করে এ 50 ক্যালোরি তাপই গ্রহণ করবে। আবার ধর এই কেসে এই যে প্রথমের ঘটনাটাতে এ যদি 100 ক্যালোরি তাপ লস করে বি ওই 100 ক্যালোরি তাপই গ্রহণ করবে। এটা ফার্স্ট ল কিন্তু বলল। এখানে লিখে দিবি উপরটাতে বা নিচে দুটো ধাতব বল এ ও বি একটি ধাতব তারের সাহায্যে সংযুক্ত আছে। উপরটাতে লিখে এটাকে ছবিটাকে আনবি। ইংরেজিতে যারা লিখবি তারা লিখবি টু মেটালিক বলস এ অ্যান্ড বি আর কানেক্টেড বাই এ মেটালিক কন্ডাক্টর বা মেটালিক ওয়্যার, তার কানেক্ট করা আছে আর কানেক্টেড বাই এ মেটালিক ওয়্যার। তাহলে কি হচ্ছে, এর লিমিটেশনটা কি? এটা তো ওরা দেখবি ফার্স্ট লয়ের সঙ্গে মিলে টিলে গেল, লিমিটেশনটাকে দেখ। কিন্তু মানে ব্যাপারটাকে কেমন ধর, কি বলতে চাইছে, বলছে আমি যদি তোকে, যে আমার এই ক্লাসটাকে শুনছিস তাকেই উদাহরণ দিচ্ছি, আমি যদি তোকে একটা এরকম বোর্ডের পেন, এই পেনটা দিই, তুই একটা পেন লাভ করবি। অথবা তুই যদি আমাকে একটা পেন দিস, আমি একটা পেন লাভ করব। কিন্তু সমস্যা হলো তুই কেনই বা দিবি আমাকে পেন? কে কাকে দেব? আমি তোকে দেব না তুই আমাকে দিবি? বা একটাই কেন, দুটো বা 5টা বা 10টা পেন কেন দেওয়া নেওয়া হচ্ছে না? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু ফার্স্ট ল উত্তর দিতে পারেনি। পার্টিকুলারলি প্রশ্নগুলো যেগুলো আছে, যে কোশ্চেন্সগুলো আছে, কোশ্চেন্স বা প্রশ্নাবলী, যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারলো না, ইংরেজিতে লিখে দিতে পারিস বা বাংলায় লিখতে পারিস যে বাট ফার্স্ট ল ফেলস টু অ্যান্সার দিস ফলোয়িং কোশ্চেন্স। কিন্তু প্রথম সূত্র নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে পারে না। কিন্তু প্রথম সূত্র নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে পারে না। বাট ফার্স্ট ল ফেলস টু অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো সেই কোশ্চেনগুলো কি? 1 নম্বর কোশ্চেন্স, এই তাপের আদান প্রদান আদৌ হবে কি না? whether the process of heat transfer would occur। 1 নম্বর কি বললাম, আমি আস্তে আস্তে আরেকবার বলছি, প্রথমে বাংলায় তারপর ইংরাজিতে লিখে নে। আচ্ছা আমি লিখে দিচ্ছি, আদৌ তাপের আদান প্রদান হবে কি না? ইংরেজিতে হচ্ছে, ইংরেজিতে যারা লিখছিস তারা লেখ whether the process of heat transfer would occur। whether the process of heat transfer would occur। 1 নম্বর, অর্থাৎ এটার হেডিং দেওয়া যেতে পারে সম্ভাবনা বা ফেসিবিলিটি। ইংরেজিতে সম্ভাবনা বা ফেসিবিলিটি সম্পর্কে কিন্তু কোনো উত্তর দিতে ফার্স্ট ল কিন্তু পারছে না, মানে আদান প্রদানটা আদৌ হবে কি না। 2 নম্বর হচ্ছে যে এই পেনের দেওয়া নেওয়াটা, আমি যেমন তোর সাথে আমি একটা উদাহরণ বললাম, পেনের দেওয়া নেওয়াটা আদৌ হবে কিনা এই সম্পর্কে কোনো উত্তর দিতে কিন্তু পারছে না। 2 নম্বর, যদি এই আদান প্রদান ঘটে তাহলে কোন দিক থেকে কোন দিকে এই আদান প্রদানটা ঘটবে। 2 নম্বর প্রশ্ন, যদি এই আদান প্রদান অর্থাৎ তাপের আদান প্রদান ঘটে তবে কোন দিক থেকে কোন দিকে
এ থেকে বি এর দিকে না বি থেকে এর দিকে হবে। তীর চিহ্ন সাহায্যে দিকটা দেখানো হয়েছে, কোন দিক থেকে কোন দিকে তাপের আদান প্রদান ঘটবে। ইংরেজিতে লিখবি ইফ ইট উড অকার দেন ইন হোয়াট ডাইরেকশন ইট উড অকার। ইফ ইট উড অকার দেন ইন হোয়াট ডাইরেকশন ইট উড অকার। যদি এমনটা ঘটে তাহলে কোন দিক থেকে কোন দিকে ঘটবে। প্রথম প্রশ্নটা করলো যে আদৌ হবে কি না, মানে পেনের আদান প্রদানটা হবে কি না। দ্বিতীয় নম্বর হচ্ছে কি আমি তোকে ওই পেনটা দেবো না তুই আমাকে পেনটা দিবি। অর্থাৎ এখানে এ বি কে তাপ দেবে না বি এ কে তাপ দেবে। প্রথম প্রশ্ন ছিল এই তাপের আদান প্রদানটা এ আর বি এর মধ্যে হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন কোন দিক থেকে কোন দিকে হবে, অর্থাৎ অভিমুখ। এর হেডিংটা হচ্ছে প্রশ্নটার অভিমুখ সম্পর্কে, ইংরেজিতে ডাইরেকশন। অভিমুখ সম্পর্কে বলতে পারছে না, কোন দিক থেকে কোন দিকে হবে বলতে পারছে না, ফার্স্ট ল। নাম্বার 3, কতক্ষণ ধরে এই তাপের আদান প্রদান চলবে। টু হোয়াট এক্সটেন্ট দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার উড অকার। টু হোয়াট এক্সটেন্ট দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার উড অকার। ঠিক আছে, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত এই তাপের আদান প্রদান চলবে। এটাকে হেডিং দেওয়া যায় মাত্রা, ইংরেজিতে এক্সটেন্ট। তাহলে তিনটে ঘটনার কিন্তু উত্তর ফার্স্ট লয়ের জানা ছিল না, সেটা হচ্ছে ফেসিবিলিটি, ডাইরেকশন ও এক্সটেন্ট। সম্ভাবনা, অভিমুখ আর মাত্রা। লেখেন ভালো করে। মুছে দিলাম। এরপর হচ্ছে যে সূত্রটা বা যে সূত্রগুলো, যে ল বা যে লজ এই তিনটে প্রশ্নের উত্তর সফলভাবে দিতে পারবে তাকেই আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলবো, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলবো। অনেকে দিয়েছে, অনেক বিজ্ঞানী দিয়েছে, আর যদি তুই দিস সেটাকেও সেকেন্ড ল হিসেবে গণ্য করা হবে, অন্য কোনো ফর্মে যদি দিতে পারিস। তো সেকেন্ড লয়ের যেটা জেনারেল স্টেটমেন্ট, যেমন ফার্স্ট লয়ের জেনারেল স্টেটমেন্ট আছে জুলের স্টেটমেন্টটা, সেকেন্ড লয়ের জেনারেল স্টেটমেন্ট অফ সেকেন্ড ল। দ্বিতীয় সূত্রের সাধারণ মতবাদ। এই সাধারণ মতবাদটাই কিন্তু তোরা জানিস, বহু আগের থেকে তোরা জানিস, মানুষও বহু আগের থেকে জানতো, হোমো স্যাপিয়েন্সরাই জানতো বহু আগের থেকে, আধুনিক মানুষের কথা ব্যাপারটা নয়। এবং এই কারণে এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের জেনারেল স্টেটমেন্ট বা সাধারণ মতবাদটার আবিষ্কর্তার নাম জানা যায়নি। বিজ্ঞানেরও তো একটা ইতিহাস আছে, হিস্ট্রি থাকে, যে কখন কোন সাল থেকে কোন বিজ্ঞানী কীটা আবিষ্কার করলো। এই মতবাদটা এতই প্রাচীন, এত প্রাচীন কাল থেকে মানুষ এটাকে আবিষ্কার করে ফেলেছে যে সেই সময় হয়তো মানুষের নামের কনসেপ্টই ছিল না। অতি প্রাচীনকালে, প্রাগৈতিহাসিক কোনো কালে, হিস্টোরিক একটা যুগে কিন্তু এই ঘটনাটা, এই আবিষ্কারটা কিন্তু করে ফেলে মানুষ। লটাকে বললে তোরা বুঝে যাবি যে পার্টিকুলারলি কোন লটার কথা আমরা বলছি। লটা হচ্ছে হিট ফ্লোজ ফ্রম হায়ার টু লোয়ার টেম্পারেচার। অর্থাৎ তাপ উচ্চ তাপমাত্রা থেকে
নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়, তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়। হিট ফ্লোজ ফ্রম হায়ার টু লোয়ার টেম্পারেচার। খুব সাধারণ ব্যাপার। আমরা সবসময় করি কি, দেখবি গ্রীষ্মকালে বাইরের তাপটাকে আটকানোর জন্য আমরা জানলাগুলোকে বন্ধ করে দিই, যাতে বাইরের গরমটা আমাদের ঘরের মধ্যে না ঢুকে। গ্রীষ্মকালে দুপুরবেলায় বন্ধ করে দিই। আবার শীত রাত্রেবেলায় দেখি জানলাগুলো সব খুলে রাখি, যাতে কি হয়, বাইরের ঠান্ডা বাতাসটা, ঠান্ডাটা আমাদের ঘরের মধ্যে ঢোকে এবং ঘরের যে গরমটা সেটা বাইরে বেরিয়ে যায়, কারণ প্রকৃতি তখন ঠান্ডা হয়ে যায়। শীতকালে উল্টো কাজ করি। শীতকালে রাত্রেবেলায় জানলা দরজা সব বন্ধ করে রাখি, যাতে বাইরের যে ঠান্ডা, প্রকৃতি তখন ঠান্ডা হয়ে গেছে, বাইরে ঠান্ডা হয়ে গেছে, তাই ঠান্ডাটা ঘরের ভিতরের তাপটা বেরিয়ে যাবে বাইরে, তাহলে ঘরটা আরও ঠান্ডা হয়ে যাবে। এই কারণে আমরা জানলাগুলোকে এইভাবে আমরা ব্যবহার করি। অর্থাৎ আমরা জানি, এটা আমাদের অভিজ্ঞতা থেকেই জানি, যে তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে গমন করে। একটা উনুনের মধ্যে তুই যদি একটা লোহার একটা রডকে ঢুকিয়ে যদি লোহার রডটা হাতটা এরকম করে ধরে বসে থাকিস, তো হাতটা তোর গরম হবে। একটা সাঁড়াশিকে উনুনের মধ্যে বা গ্যাসের ওভেনটার মধ্যে, ওভেনটা জ্বালিয়ে তুই যদি এরকম করে রেখে দিস, সাঁড়াশিটা গরম হয়ে যাবে, হাতটা গরম লাগবে, তাই না? তাহলে তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে হায়ার টেম্পারেচার থেকে কম তাপমাত্রা লোয়ার টেম্পারেচারের দিকে গমন করে, এটা আমরা জানি। তাহলে এবার দেখা যাক এই স্টেটমেন্টটা, ওই যে প্রথম সূত্রে যে 3টে প্রশ্ন উঠলো, সেই প্রশ্নগুলোর উত্তর সফলভাবে দিতে পারছে কিনা, সাকসেসফুলি অ্যান্সারগুলোকে দিতে পারছে কিনা। তাহলে অ্যান্সার অফ দ্য অ্যাবাভ কোশ্চেন্স, অর্থাৎ উপরের প্রশ্নগুলির উত্তর, আগে যে প্রশ্নগুলোকে আমরা করেছি সেই প্রশ্নগুলোর উত্তর। তাহলে কি, তিনটি প্রশ্নের উত্তর, অ্যান্সার টু দ্য 3 কোশ্চেন্স। এটাকে তোরা ইংরেজিতে লিখে দিবি। আবার ডেস্টাসিনের সাহায্যে দেখাবো কেমন না, এরকম একটা দুটো মেটালিক বল এ আর বি কে এভাবে একটা মেটালিক ওয়েট দ্বারা কানেক্ট করলাম, ঠিক আছে? এটার তাপমাত্রাকে ধরলাম টি এ, টি মানে টেম্পারেচার, আর বি এর তাপমাত্রাকে ধরলাম টিবি, টেম্পারেচার অফ দ্য বল বি ইজ ইকুয়াল টু টিবি। এখন আমি তীর চিহ্নটা এখন দিচ্ছি না, আমি শেষে দেবো, কোন দিকে তাপটা যাবে না যাবে সেটাকে বলবো, ঠিক আছে? তাহলে এখন কথা হলো, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা বলছে, সেকেন্ড ল বলছে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হবে। অর্থাৎ তাপ প্রবাহিত হবার জন্য দুটো ডিফারেন্ট টেম্পারেচার লাগবে। তাই দুটো তাপমাত্রাকে সমান হলে কিন্তু তাপের প্রবাহ হবে না। তাহলে 1 নম্বর হচ্ছে কি, যদি TA নট ইকুয়াল টু টিবি হয়, তবে তাপের আদান প্রদান ঘটবে। তাহলে ফেসিবিলিটি সম্পর্কে, সম্ভাবনা সম্পর্কে বলা হলো, ইফ TA নট ইকুয়াল টু টিবি দেন দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার উড অকার, ঠিক আছে? দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার, এটা কিন্তু উইল অকার বলবি, উইল অকার, দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার উইল অকার ইংরেজিতে। ইফ TA নট ইকুয়াল টু টিবি দেন দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার উইল অকার। 1 নম্বর ফেসিবিলিটি হয়ে গেল। 2 নম্বর হচ্ছে, যদি TA গ্রেটার দেন টিবি হয়, যদি টিএটা বড় টিবিটা কম হয়, তবে এ থেকে বি এর দিকে তাপের প্রবাহ ঘটবে। অর্থাৎ এরকম হবে, তীর চিহ্নটা এদিকে উন্মুখ, যদি টিএটা বড় টিবিটা যদি ছোট হয়, তাহলে এ থেকে বি এর দিকে হবে। এবার টিবিটা যদি বড় টিএটা যদি ছোট হয়, তাহলে এদিক থেকে এদিকে হবে। তাহলে অভিমুখ সম্পর্ক আমাদের উত্তর পাওয়া গেল। ইফ TA গ্রেটার দেন টিবি দেন হিট ফ্লোজ ফ্রম এ টু বি,
দেন হিট ফ্লোজ ফ্রম এ টু বি। 3 নম্বর, এবার হচ্ছে কতক্ষণ ধরে, মাত্রাটা এক্সটেন্ট কতক্ষণ ধরে হবে। যদি TA = TB হয় তবে তাপের প্রবাহ বন্ধ হবে। যেই T আর TBটা সমান হয়ে যাবে তাপের প্রবাহ বন্ধ হবে। ইফ TA = TB দেন দ্য প্রসেস উইল স্টপ। যখন TA TB সমান হবে তখন তাপের প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে 3টে প্রশ্নের উত্তর কিন্তু সফলভাবে দেওয়া সম্ভব হলো সেকেন্ড লয়ের সাহায্যে। ভালো করে লেখে নে, স্ক্রিনশট নিয়ে নে, কিন্তু খাতাতে পুরো লেকচারটাকে আমার তুলে রাখবি। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার থার্মোডাইনামিক্স। 11, 12 জয়েন্ট এন্ট্রান্স ফিজিক্সে এবং তোর যে হায়ার স্টাডি করবি সেখানেও কিন্তু এই খাতাটায় কিন্তু কাজে লাগবে। এবং এটা প্রতি বছর লাগে। আমি আমার 20 বছরের অভিজ্ঞতা দিয়ে তোর সাথে কথা বলছি যে আমার পুরানো প্রচুর স্টুডেন্ট, তারা এখন প্রতিষ্ঠিত, তারাও পর্যন্ত আমাকে বলে যে স্যার আপনার খাতাটা কিন্তু এখনও কাজে লাগে। আমি বারবার বলছি, আমি তোদেরকে তোদের টেক্সট বই থেকে আমি জায়গাটাকে পড়াচ্ছি না, আমি অনেকগুলো ভালো ভালো বইয়ের থেকে পাঞ্চ করে আমি আমার একটা স্টাডি মেটেরিয়ালস তৈরি করা আছে, সেখান থেকে তোদেরকে আমি পড়াচ্ছি। ঠিক আছে? তো খুব ভালো করে দেখ, যে এটাকে একদম লিখে নে। মুছে দিই। এবার এই যে জেনারেল স্টেটমেন্টটা হয়ে গেল সেকেন্ড লয়ের, এরপরে জেনারেল স্টেটমেন্টের পর আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ক্লসিয়াস, সে একটা স্টেটমেন্ট দিল, ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াসের মতবাদ অবশ্যই সেকেন্ড লয়ের উপরে, দ্বিতীয় সূত্রের মতবাদ। অন্য ফর্মে কি বললাম, সব ক্ষেত্রে তোকে ওই 3টে প্রশ্নের উত্তর কোনোভাবে দিতে হবে। মূল ব্যাপারটা জেনারেল স্টেটমেন্টের মূল যে থিমটা সেটাকে অবিকৃত রেখে, যেমন শক্তির পরিমাণ ধ্রুবক, এটাকে অবিকৃত রেখে যেভাবে দিয়েছে স্টেটমেন্ট সেটাই ফার্স্ট ল, ঠিক সেরকম এটাও হচ্ছে যে তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে গমন করবে, এটাও হচ্ছে মূল থিম। এটার উপরে বেস করে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সেকেন্ড লকে কিন্তু রিপ্রেজেন্ট করেছে। তো দেখ ক্লসিয়াস কীভাবে বললো। ক্লসিয়াস বলল যে, রেখে দিই, হিট by itself cannot pass from lower to higher temperature. তাপ স্বতঃস্ফূর্তভাবে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে প্রবাহিত হতে পারে না। হিট বাই ইটসেলফ ক্যানট পাস ফ্রম লোয়ার টু হায়ার টেম্পারেচার। লোয়ার টু হায়ার টেম্পারেচার অর্থাৎ তাপ স্বতঃস্ফূর্তভাবে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে প্রবাহিত হতে পারে না। সেকেন্ড ল বলল উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ যায়। ঠিক আছে, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ যায়, সেকেন্ড ল জেনারেল স্টেটমেন্ট। ক্লসিয়াস বলল যে তাপ নিজে নিজে কমের দিক থেকে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে যেতে পারে না। তো তোরা এটাকে শুনে ভাবছিস ক্লসিয়াস আর কি এমন বললো, এটা আমরাও বলতে পারতাম। আমাদেরকে যদি সুযোগ দেওয়া হতো, আমরা যদি একটু আগে জন্মাতাম, ক্লসিয়াসের মতো আমরাও বলতে পারতাম। কিন্তু ব্যাপারটা এরকম নয়, অত সহজ ব্যাপারটা নয়। এখানে একটা ইউনিক টার্ম ব্যবহার করেছে ক্লসিয়াস, সেটা হচ্ছে বাই ইটসেলফ, স্বতঃস্ফূর্তভাবে। এই কথাটা হচ্ছে একদম আলাদা,
ডাইমেনশন তৈরি করেছে এই সেকেন্ডারি স্টেটমেন্টটাকে, নিজে নিজে যেতে পারে না, অর্থাৎ তাকে অন্যের সাহায্য নিয়ে কিন্তু যেতেও পারে। উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে স্বাভাবিকভাবেই তাপ যায়, কিন্তু অন্যের সাহায্য নিয়ে বা জোর করে তাপকে কমের থেকে বেশির দিকে কিন্তু যেতে পারে। তাহলে এই যে স্বতঃস্ফূর্ততা বা এই যে স্পন্টেনিটি, এই যে স্পন্টেনিয়াস ইটসেলফ বাই ইটসেলফ, এই স্বতঃস্ফূর্ততা হচ্ছে কিন্তু একটা নতুন টার্ম থার্মোডাইনামিক্সে ঢুকলো, যেটা ক্লসিয়াসের সাহায্যে ঢুকলো, যে সেগুলো সেটা হচ্ছে আমাদের একটা আলাদা পাওনা। তো কথা হচ্ছে কি, যত ন্যাচারাল প্রসেস আছে সেই প্রতিটা ন্যাচারাল প্রসেস কিন্তু স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত। তাহলে আমি এখানে একটু বলি, স্পন্টেনিয়াস ন্যাচারাল প্রসেস, স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক পদ্ধতি। মানে স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক পদ্ধতি, প্রাকৃতিক পদ্ধতি স্বতঃস্ফূর্তই হয়। একটা বৃষ্টি হচ্ছে, কোনো গভর্নমেন্ট তো আর মেঘ তৈরি করার কোনো মেশিন তৈরি করেনি, বৃষ্টি তৈরি করার মেশিনও তৈরি করেনি, এটা প্রাকৃতিক পদ্ধতি নিজে নিজে হচ্ছে, সবসময় স্পন্টেনিয়াসই হয়। সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীকে কোনো সায়েন্টিস্ট বা কোনো সরকার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, ডিএম, এসডিও কেউ এরকম করে ঘোরাচ্ছে না, ও নিজে নিজেই ঘুরছে, নির্দিষ্ট নিয়মে, বিজ্ঞানের নিয়মে ঘুরছে। তাহলে ন্যাচারাল প্রসেসগুলো, প্রাকৃতিক পদ্ধতিগুলো সবসময় স্পন্টেনিয়াসই হয়। তো এই স্পন্টেনিয়াস যে প্রসেস বা ন্যাচারাল প্রসেস ভেরি ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা অ্যাকচুয়ালি এত গুরুত্বপূর্ণ, এটা শুধু কেমিস্ট্রিতে নয়, মানে বিজ্ঞানের সমস্ত ফিল্ডে এই স্পন্টেনিটিটা, এই স্বতঃস্ফূর্ততাটাকে পড়ানো হয়। ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা। একদম সোশ্যাল সায়েন্সে পড়ানো হয়, ফিজিক্সে পড়ানো হয়, কেমিস্ট্রিতে তো পড়ানো হয়, সমস্ত জায়গাতে কিন্তু এই জায়গাটা কাজে লাগে। সায়েন্সের সমস্ত ফিল্ড, ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগে, বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজিতে এই জায়গাটাকে, থার্মোডাইনামিক্সের এই পার্টটাকে কাজে লাগানো হয়। মেডিকেল সায়েন্সের বেশ কিছু জায়গা আছে সেখানে এর সাথে এটাকে অ্যাডপ্ট করা আছে। তাহলে এটা খুব কমন সেন্স, একটা হিউম্যান একটা ইনস্টিংক্ট। তো ব্যাপারটাকে একটু দেখ, এই জায়গাটাকে একটু ইলাস্ট্রেশনটা, একটু ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হয়। অ্যাকচুয়ালি ন্যাচারাল প্রসেস মানেই সবসময় বেশির থেকে কমের দিকেই যাওয়া, যত ন্যাচারাল প্রসেস, এবং সেগুলোই স্পন্টেনিয়াস এবং সেগুলোই যুগ যুগ ধরে হয়ে আসছে। জল সব সময় উঁচু তল থেকে নিচু তলের দিকেই যায়, পাহাড় থেকে নদী সমুদ্রের দিকে যায়, সমুদ্রে এসে পড়ে। সমুদ্রের জল কখনোই পাহাড়ে যায় না, তাই তো? বাতাস সবসময়তে বেশি বায়ুমণ্ডলীয় চাপ থেকে কম বায়ুমণ্ডলীয় চাপের দিকে যায়, উল্টোটা কখনো হয় না। তাপ বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যায়, উল্টোটা কখনো কিন্তু হয় না, কখনো উল্টোটা হয় না। তো তাপের ব্যাপারটাকে আরেকটা অন্য উদাহরণ দিয়ে আমি তোদেরকে বোঝাই, তোরা বুঝতে পারবি। খেয়াল করে দেখবি, বাড়িতে সবাইকার অনেকেরই, অনেকের ফ্রিজ আছে, অনেকের হয়তো নেই, কিন্তু দেখেছিস ফ্রিজ। অ্যাকচুয়ালি ফ্রিজটাতে কী করে, অ্যাকচুয়ালি ফ্রিজের তাপ তো সবসময়তে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে গমন করে। ফ্রিজে হয় কি, এই যে প্রসেস স্টেটমেন্টটার দেখ, এখানে ইউটিলিটিটা, তাৎপর্যটাকে বুঝতে পারবি, সিগনিফিকেন্সটাকে বুঝতে পারবি। সেটা কি না, ফ্রিজের মধ্যে কি করা হচ্ছে, প্রতি মুহূর্তে ভেতরের তাপটাকে বাইরে বার করে দেওয়া হচ্ছে। ফ্রিজে এক তাপমাত্রা কম আছে, সেই তাপমাত্রাটা থেকে তাপটাকে বাইরে বার করে দেওয়া হচ্ছে। এটা ফ্রিজ নিজে নিজে করছে না, তোকে জোর করতে হচ্ছে। সেটা কি না, একটা মেশিন আছে, একটা মেশিন। সেই মেশিনটা কি সেটাকে আমি পরে বলবো। সেই মেশিনটা রেফ্রিজারেটারের মেশিনটার নাম হচ্ছে রেফ্রিজারেটর। সেই রেফ্রিজারেটরের সাহায্যে কিন্তু তাপটাকে বাইরে বার করছে, অর্থাৎ কমের থেকে বেশির দিকে প্রতি মুহূর্তে নিয়ে যাচ্ছে, কমের থেকে বেশির দিকে, কমের থেকে বেশির দিকে প্রতি মুহূর্তে নিয়ে যাচ্ছে। এবং এইটা করতে গেলে, এই প্রসেসটাকে কন্টিনিউ করতে গেলে দেখ, ইলেকট্রিসিটি দরকার, সুইচটাকে অন রাখতে হবে, ঘরে কারেন্ট থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না, তাই না? তাহলে নিজে নিজে তাপ যাচ্ছে না, জোর করে পাঠাতে হচ্ছে। ইলেকট্রিকের সাহায্যে কিন্তু তাপটাকে আমরা এই কাজটা করাচ্ছি, জোর করে কমের থেকে বেশির দিকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে ক্লসিয়াসের স্টেটমেন্ট।
নিজে নিজে যাচ্ছে না, জোর করে, স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে না, কিন্তু জোর করে নেওয়া যাচ্ছে। এটা স্বতঃস্ফূর্ত নয়, স্পন্টেনিয়াস নয় ফ্রিজের ব্যাপারটা। স্পন্টেনিয়াস হলো তুই সুইচটাকে অফ করে দে, ফ্রিজের দরজাটাকে খুলে দে, দেখ কী হয় মজাটা। তাপ, সেখানে তোর কোনো মেশিন দরকার নেই, এত ইলেকট্রিকের খরচা করতে হবে না। তাপ সুন্দর সুট করে ফ্রিজের মধ্যে ঢুকে যাবে, ফ্রিজের ঠান্ডাতে বাইরের যত তাপ ফ্রিজের মধ্যে ঢুকে ফ্রিজটাকে গরম করে দেবে। তারপরে তুই দরজাটা অফ করে দরজাটাকে খুলে একদিন রেখে দে, দেখ ফ্রিজ তারপরের দিন গরম, আলমারির মতন গরম হবে। যেটাকে ফ্রিজ না আলমারি তুই কিছু খুঁজে পাবি না। তাহলে এই যে তাপটা যে ঢুকছে বেশির থেকে কমের দিকে, এটা জেনারেল স্টেটমেন্ট, সেকেন্ড ল, জেনারেল স্টেটমেন্ট, বেশির থেকে কমের দিকে ঢুকছে নিজে নিজে। ওটাতে কাউকে কিচ্ছু করতে হচ্ছে না, জোর করতে হচ্ছে না। জোর করতে হচ্ছে তোকে ফ্রিজ চালানোর সময়, তখন আমরা করছি কি কমের থেকে বেশির দিকে নিয়ে যাচ্ছি তাপকে, করতে হচ্ছে কাজ। এটা ফল উপর থেকে গাছ থেকে নিচের দিকেই পড়ে, তোকে কোনো মেশিন লাগাতে হবে না। তোকে একটা ইটকে যখন একটা ঢিলকে দিয়ে ছুঁড়িস উপর দিকে, তোকে ফোর্স লাগাতে হচ্ছে, ফোর্স দিয়ে তুলতে হচ্ছে ঢিলটাকে, তাহলে জোর করতে হচ্ছে। এবারে উপরে উঠে গেল তো যতটা ফোর্স, একদম টপে উঠে গেল, সেখান থেকে থেকে ঢিলটা যে পড়ছে আর কোনো ফোর্সের দরকার নেই, ও ঠিক পৃথিবীর আকর্ষণে নিজের থেকে পাট করে পড়ে যাবে। তাহলে এইটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেস সবসময় বেশির থেকে কমের দিকে যাবে, সব সময়। একটা ইলেকট্রিসিটি পাস করে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে, হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়াল, অর্থাৎ বিভব, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে একটা ইলেকট্রিসিটি তড়িৎ পাস করে। সেখানেও বিভব পার্থক্যের দরকার আছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ যাচ্ছে, সব বেশির থেকে কমের দিকে যাচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই জন্য এখনকার সোশ্যাল সায়েন্সের যারা সমাজ বিজ্ঞানের বিজ্ঞানীরা, ইকোনমিক্সের বিজ্ঞানীরা ভাবছে এই যে আমাদের কারেন্সি, এই যে আমাদের টাকা পয়সা, টাকা, তার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু এগেনস্ট অফ থার্মোডাইনামিক্স, এবং থার্মোডাইনামিক্সের বিরুদ্ধে যারাই এগেনস্টে, সে সিস্টেম বেশি দিন ক্লিক করতে পারে না। দেখ কী হয়, আমরা মধ্যবিত্ত এবং গরিবরা ভারতবর্ষের, সমস্ত দেশে, শুধু ভারতবর্ষের নয়, সমস্ত দেশের আমাদের কাজ হচ্ছে কি, আমরা প্রতিদিন কোনো বড় লোককে বড় লোক করি। আমরা যখন ঘুমোতে যাই, রাত্রেবেলায় যখন সব কাজকর্ম সেরে ঘুমোতে যাই, একটা মোবাইলে অ্যালার্ম দিলি, মানে তুই একটা এয়ারটেল বা জিও, কাউকে একটা আম্বানিদেরকে বড় লোক করে, টাটাকে বড় লোক করে আমরা ঘুমোতে গেলাম, তাই না? তাহলে আবার ঘুম থেকে উঠলাম অ্যালার্মের সাহায্যে, এবং উঠেই একটা কোলগেটটা দিয়ে এরকম করে পেস্টটা এরকম করে দাঁত মাজা শুরু করলাম, প্রক্টার অ্যান্ড গ্যাম্বেলকে বড় লোক করলাম, সে আরেক বড় লোক। তাহলে আমরা তার মানে কি, যে টাকার প্রবাহটা, টাকার ফ্লো অলওয়েজ গরিবদের থেকে বড় লোকের দিকে যায়। এবং বড় লোকের সেন্সটা তাদেরকে আমি অফলাইন হলে বোঝাতাম। ইকোনমিক্সের বড় লোক মানে পাশের বাড়ির এক কাকুর 2টো 4 হুইলার আছে, 4টে মোটরসাইকেল আছে, 2টো বাড়ি আছে, একটা নিজেদের গ্রামে, একটা টাউনে, সে ইকোনমিক্সের ভাষায় বড় লোক নেই। কারণ ওই বড় লোকটা তুইও হতে পারিস। তোরা যদি আজকে ভালো করে পড়াশোনা করে জয়েন্টে চান্স পেয়ে যাস, তাহলে 5 বছর লাগবে না ওই পজিশনে চলে যেতে। অতএব ওইটা কোনো ইকোনমিক্সের ভাষায় বড় লোক নেই। বড় লোক মানে একটা অন্য ব্যাপার। তো অফলাইনে যখন শুরু করবো, আমাকে একদিন মনে করাস, আমি বুঝাবো বড় লোক কাকে বলে, বড় লোকের ডেফিনেশন কাকে বলে। সেই জায়গাটায় জাস্ট রিচ করা রেয়ার একদম। তো সেটা হচ্ছে বড় লোকের ডেফিনেশনগুলো হচ্ছে এরকম। তো এই যে তাহলে আমরা কি করছি, এই গরিব এবং মধ্যবিত্তরা আমরা টাকাটাকে প্রতি মুহূর্তে টাকা নিজেই চলে যাচ্ছে বড় লোকের কাছে একটা সিস্টেমের মাধ্যমে। সেই সিস্টেমটা কি করছে না, আমাদের কান্ট্রি, দেশ, সরকার, বিভিন্ন গভর্নমেন্টগুলো, বিভিন্ন সংস্থাগুলো এই প্রসেসটাকে কিন্তু মেনটেন করছে। এবং এখন অর্থনীতিবিদরা এই জন্য ভাবছে এই প্রসেসটা একদিন ফেল করে যাবে একদিন। কারণ এই কমের থেকে বেশির দিকে যাওয়াটা, এটা কখনোই কিন্তু প্রকৃতি মেনে নিচ্ছে না। একটা সময় কিন্তু এই জায়গাটা এটা বন্ধ হতেই হবে, এবং ফ্লোটা বেশির থেকে কমের দিকেটাই হচ্ছে স্বাভাবিক, যেটা হচ্ছে না। এবং সেই কারণেই পৃথিবীতে এইরকম বৈষম্য, কেউ ভীষণ গরিব, কেউ খেতে পাচ্ছে না, আবার কাউকার অতিরিক্ত খাবার, কাউকার 1000 বছরের খাবার মজুদ আছে, এরকম। আমি 1000 বছরটা কিন্তু ভেবেই বললাম, ভাবিস না যে একটা উদাহরণ দিলাম। মানে এক একজনকার কাছে যে টাকা পয়সা, যে খাবার আছে, খাদ্য আছে, এবং যার খাদ্যটায় কেনার সোর্স আছে, সেটা 1000 বছরেরও বেশি চলে যাবে।
তাহলে এই বৈষম্যের কারণ কিন্তু থার্মোডাইনামিক্সের এগেনস্টে যাওয়া। থার্মোডাইনামিক্সের বিরোধী কোনো জিনিস বেশি দিন কিন্তু থাকতে পারে না। কারেন্সির কনসেপ্ট আমাদের কত বছরের? কারেন্সির কনসেপ্ট হচ্ছে 2,500-3,000 বছর খুব জোর। মিশর থেকে যদি আমরা ভাবি 3,000 বছরের কনসেপ্ট, 3,000 বা 4,000 বছর খুব জোর। আমাদের মানব সভ্যতা হোমোসাপিয়েন্স প্রায় 1.5 লক্ষ বছরের সভ্যতা। তাহলে সেখানে 4,000 বছর কি 5,000 বছর আর কি আর? তাহলে এতদিন সভ্যতা কিন্তু কারেন্সি ছাড়াই চলেছে। আমাদের এখন সভ্যতা কিন্তু কারেন্সি, উইদাউট কারেন্সি কিন্তু আমাদের এখন সভ্যতা চলছেই না। এইটাও একদিন নষ্ট হতে হবে। এটাকে একদিন অন্য কোনো বিকল্প পদ্ধতি মানুষকে ভাবতেই হবে। যেমন আমাদের এই মহামারী আমাদেরকে ভাবতে বাধ্য করেছে যে অফলাইনের পাশাপাশি অনলাইনেও পড়ানো সম্ভব। আপাতত এই যে প্রথম বছর হয়তো এটা এরকম খুব ভালো ব্যাপারটাকে, তো আমাদেরও পড়াতে খুব ভালো লাগছে না, তাদেরও পড়তে খুব ভালো লাগছে না। কিন্তু যদি এরকম একটা ন্যাচারাল ক্যালামিটিস, এরকম প্রাকৃতিক দুর্যোগ যদি ধর লেন্দি হয়, চলতেই থাকে, তখন আবার অন্য কথা ভাবতে হবে যে অনলাইনেই তখন পড়তে হবে, হয়তো ঘর থেকে বেরোনো যাচ্ছে না, এমন হতে পারে, তাই না? যদিও আস্তে আস্তে একটু কমছে আমাদের এই মহামারীর প্রকোপগুলো, অফলাইনে একটু একটু করে শুরু করার সম্ভাবনাও বাড়ছে। কিন্তু ভারতবর্ষে কমলেও আমাদের রাজ্যে কিন্তু রীতিমতো বাড়ছেই। ওই 3,500-এর আর নিচে নামছে না, এটা একটা ভয়ের। যাই হোক, ডিসেম্বর জানুয়ারিটাকেও একটু প্রোটেকশনের মধ্যে থাকা দরকার আছে, কারণ তাছাড়া কিন্তু অসুস্থ হয়ে গেলে কিন্তু খুব সমস্যা। যাকে আমি তোদেরকে আমার অফলাইনের ব্যাপারে তোদেরকে আলাদা করে আমি আলোচনা করেছি আমাদের গ্রুপগুলোতে, ঠিক আছে? এখানে পড়ানোতে চলে আসছি। তাহলে স্পন্টেনিয়াস প্রসেস, এই স্পন্টেনিয়াস প্রসেসগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে জল উচ্চ তল থেকে নিম্ন তলের দিকে ধাবিত হয়। ইংরেজি যারা লিখবি তারা লিখবি ওয়াটার ফ্লোজ ফ্রম হায়ার লেভেল টু লোয়ার লেভেল। 2, বাতাস উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ থেকে নিম্ন বায়ুমণ্ডলীয় চাপের দিকে প্রবাহিত হয়। Water blows from higher atmospheric pressure to lower atmospheric pressure। জানিয়ে দেখছি 3 নম্বরে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের উদাহরণ দিই, যে সবসময় হয় কি, জিঙ্ক আর কপার সালফেটের বিক্রিয়াতে, জিঙ্ক প্লাস কপার সালফেটের বিক্রিয়াতে কপারটা অধক্ষিপ্ত হয় আর ZnSO4 তৈরি হয়। উল্টোটা কখনোই হয় না। মানে তুই চেষ্টা করলি কপারের সাথে ZnSO4 এর বিক্রিয়াতে জিঙ্ককে অধক্ষেপ ফেলবি আর কপার সালফেট তৈরি করবি, এইটা কিন্তু হবে না। জিঙ্ক ও কপার সালফেটের বিক্রিয়ায় কপার অধক্ষিপ্ত হয়, কপারের প্রেসিপিটেশন পড়ে, ঠিক আছে? কপারটা কিন্তু ডিপোজিশন অফ কপার বাই দ্য রিঅ্যাকশন বিটুইন জিঙ্ক অ্যান্ড কপার সালফেট। ডিপোজিশন অফ কপার বাই দ্য রিঅ্যাকশন বিটুইন জিঙ্ক অ্যান্ড কপার সালফেট। বাংলাতে জিঙ্ক ও কপার সালফেটের বিক্রিয়ায় কপার অধক্ষিপ্ত হয়, এই বিক্রিয়াটা হয়, এটা কিন্তু হয় না। 3 নম্বর। 4 নম্বরে দ্রাবকে দ্রবীভূত হয়। দ্রাবকটার মধ্যে দ্রাবটা দ্রবীভূত হয়, ডিসলিউশন অফ সলিউট ইনটু সলভেন্ট। ডিসলিউশন অফ সলিউট ইনটু সলভেন্ট। দ্রাবকের মধ্যে দ্রাব দ্রবীভূত হয়, জলের মধ্যে নুনটা দ্রবীভূত হয়, নুনের মধ্যে জল নয়, তাই না? তাহলে এরপরে দেখ, এটাকে মুছে দিচ্ছে, এটাকে লেখে নে, স্ক্রিনশট নিয়ে নে। এরপরে হচ্ছে কি, এই প্রাকৃতিক পদ্ধতিগুলোর জন্য থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র কি বলছে দেখ।
the second law for natural process. প্রাকৃতিক পদ্ধতিগুলির সাপেক্ষে দ্বিতীয় সূত্র নাম্বার ওয়ান হচ্ছে কি, প্রতিটি প্রাকৃতিক পদ্ধতি স্বতঃস্ফূর্ত এবং তাপগতীয়ভাবে অপরাবর্ত। প্রতিটি প্রাকৃতিক পদ্ধতি স্বতঃস্ফূর্ত ও তাপগতীয়ভাবে অপরাবর্ত। ইংরেজিতে বলে দিচ্ছে, এটা লেখে যারা ইংলিশ মিডিয়াম। প্রতিটি প্রাকৃতিক পদ্ধতি স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে অল ন্যাচারাল প্রসেসেস আর স্পন্টেনিয়াস। অল ন্যাচারাল প্রসেসেস আর স্পন্টেনিয়াস অ্যান্ড থার্মোডাইনামিক্যালি ইরিভার্সিবল, অপরাবর্ত। মানে গঙ্গার জলটা হিমালয়ের যে গঙ্গোত্রী হিমবাহ আছে, সেই গঙ্গোত্রী থেকে গঙ্গার জল এসে বঙ্গোপসাগরে এসে পড়ছে, নানা রকমের উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতির মাধ্যমে বঙ্গোপসাগরে এসে পড়ছে। এটা অপরাবর্ত, ইরিভার্সিবল। বঙ্গোপসাগরের এক চামচও জল কিন্তু উঠে হিমালয়ে যাচ্ছে না, এক চামচও জলও যাচ্ছে না। তাহলে এবং এটা স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত, কোনো সরকার কোনো পাম্প লাগিয়ে রাখেনি যে হিমবাহ থেকে জলটাকে পাঠানোর জন্য। তাহলে এটা স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত এবং ইরিভার্সিবল, অপরাবর্ত। ঠিক আছে। নাম্বার টু, প্রতিটি প্রাকৃতিক পদ্ধতি সাম্যে উপনীত হতে চায়। প্রতিটি প্রাকৃতিক পদ্ধতি সাম্যে উপনীত হতে চায়। অল দ্য ন্যাচারাল প্রসেসেস টেন্ড টু অ্যাটেন ইকুইলিব্রিয়াম। অল দ্য ন্যাচারাল প্রসেসেস টেন্ড টু অ্যাটেন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ প্রতিটি প্রাকৃতিক পদ্ধতি সাম্যে উপনীত হতে চায়। সাম্য, সাম্য মানে সমতা, সমান নয়। সাম্যটা মানে কি, যে এটা কেন এই ফ্লোটা হচ্ছে, দেখ মানে এই ফ্লোটা হবার কারণ হচ্ছে এটা গঙ্গার জলটা আসছে, মানে গঙ্গা সবসময়তে যে বঙ্গোপসাগরের টেন্ডেন্সি হচ্ছে যে আমার জলের তলটাকে আমি গঙ্গোত্রী হিমবাহের সমান করতে চাইছি, সব সময় করতে চাইছে। এই টেন্ডেন্সিটা কিন্তু কখনোই হচ্ছে না। এইটা যতদিন না হবে ততদিন কিন্তু যদি গঙ্গোত্রীর যদি বরফগুলো শেষ না হয়ে যায়, কিন্তু জল বইতেই থাকবে, জল বইতেই থাকবে, জল বইতেই থাকবে। ঠিক আছে। তাহলে সবসময় সাম্যে উপনীত হয়ে যায়। সাম্যটা কি না, জলের তলটা বঙ্গোপসাগর চাইছে কি সমান করতে তুলে। এই টেন্ডেন্সিটা যতদিন থাকবে ততদিন কিন্তু গঙ্গা বইবে। যদি বললাম যদি বরফটা যদি সাফিসিয়েন্ট বরফ থাকে তবে। তাহলে এইটা হচ্ছে সেকেন্ড লর্ড, যেটাকে বলেছিল যে হিট ফ্লোজ ফ্রম হায়ার টু লোয়ার টেম্পারেচার, মানে যখনই সমান হয়ে যাবে তখন আর বইবে না, তাপ বইবে না, জলও বইবে না, বাতাসও বইবে না, দুটো চাপ সমান হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। আজকে তাদের ক্লসিয়াস স্টেটমেন্ট পর্যন্ত পড়ালাম, পরের দিন প্লাঙ্ক ক্যালভিনের স্টেটমেন্টগুলোই কিন্তু আমি বলবো। তাহলে আজকে এখানে শেষ করছি, বাই।